বাংলাদেশের খবরে বড় বিপদে বাংলাদেশ, ক্রমশ বড় বিপদের মুখে বাংলাদেশ। ভারতের শিলিগুড়ি করিডোরকে নজরে রেখেছে বাংলাদেশ সেনা। চিকেন নেক থেকে সামান্য দূরে তৈরি হচ্ছে বাংলাদেশের এয়ার বেস। বাংলাদেশের অবস্থার ক্রমশ অবনতি, এক জটিল পরিস্থিতি। সনাতনী সংখ্যালঘু, তাদের ওপর আক্রমণ, নিপীড়ন, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের একের পর এক অবস্থান জানিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল আন্তর্জাতিক মহল থেকে। ভারতও কড়া অবস্থান নিচ্ছে। এমতো অবস্থায় বাংলাদেশ বড় বিপদে। 50টি যুদ্ধ বিমান রাখার পরিকল্পনা বাংলাদেশের। ভারতের তীব্র আপত্তি রয়েছে তাতে। এখানেই বাংলাদেশ তাদের এয়ারফোর্সে ঘাঁটি তৈরি করতে চলেছে বলে খবর। গোয়েন্দা রিপোর্ট হাতে এসেছে, তাতে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ ক্রমশ বিপদের মুখে। একদিকে অ্যাকশন মোডে ভারত, অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে অবস্থা, সব মিলিয়ে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে এই খবরের দিকে নজর রেখেছেন। নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, এটাই জানতে চাইব যে এই পরিস্থিতি ক্রমশ ইউনূস সরকারের যা একের পর এক পদক্ষেপ, তা নিয়ে রীতিমতো গতকাল যে এক্সক্লুসিভ খবর সামনে এনেছিলে যে ইউনূস তাহলে কি হাসিনার পর এবার ইউনূসও তার অবস্থানগতভাবে যা যা পরিস্থিতি পরিণতি তাতে দেশ ছাড়তে পারেন, আর এবার বাংলাদেশের এই বিপদের সম্মুখীন হওয়ার কি কি সর্বশেষ ইঙ্গিত আভাস পাওয়া যাচ্ছে? এবং বাংলাদেশ নিজের বিপদ নিজে ডেকে এনেছে এমনটাই মনে করছে তথ্যবিজ্ঞ মহল। অভিক, আজকে তোমাকে বলে রাখি, আজকে বিকেল 4:30 নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যায় পৌঁছচ্ছেন। তার অন্যান্য কর্মসূচির পাশাপাশি নির্দিষ্টভাবে সিকিউরিটি প্রবলেম পূর্বাঞ্চল ক্ষেত্রে বাংলাদেশ যে বড় বিপদ হতে চলেছে সেই তথ্য ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দাদের হাতে চলে এসছে। সে কারণেই প্রধানমন্ত্রীর যে উড়িষ্যা সফরে তো নির্দিষ্টভাবে এই সিকিউরিটির বিষয়টা, অর্থাৎ পূর্বাঞ্চলের বিপদ বাংলাদেশ, তা নিয়ে আলোচনা উঠতে পারে, সম্ভাবনা রয়েছে। এবং যে বিষয়টা ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্টে সামনে এসছে তা হলো বাংলাদেশের গোপন পদক্ষেপ। বাংলাদেশের গোপন পদক্ষেপ কি সেই পদক্ষেপ যে কারণে ভারত, আমরা কিছু আগে দেখিয়েছি অ্যাকশন মুডে ভারত, তার বারে বারেই প্রশ্ন উঠেছে, দর্শকরা প্রশ্ন তুলছেন যে ভারত আগাম তারা আক্রমণ করবেন কিনা বা করবে কিনা। কিন্তু ভারত কেন এই যে পূর্বাঞ্চল ক্ষেত্রে 35,000 সেনা বা এই যে নির্দিষ্টভাবে পিনাকা মিসাইল সিস্টেম বা হাউজার কামান কেন নিয়ে যাচ্ছে, তার কারণ বাংলাদেশের এই ইউনূস সরকারের কিছু পদক্ষেপের বিষয় হলো লালমনিরহাট এয়ারবেস। এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারবেস ছিল একেবারে ইংরেজ আমল থেকেই। স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, এই শিলিগুড়ির যে চিকেন নেক যেটা আমরা বলি, তার থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই হচ্ছে এই লালমনিরহাট এয়ারবেস। বাংলাদেশের বৃহত্তম, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এটা প্রথম থেকেই ভারতের আপত্তি রয়েছে, কারণ এর অবস্থান এরকম জায়গায়, তোমাকে বলো নাকি, তিস্তা নদীর অববাহিকায় 700 একর জমিতে এই লালমনিরহাট এয়ারবেস। এই এয়ারবেসের পাশে এত ঘন জঙ্গল যে কোনো রকম মিলিটারি যে নির্দিষ্টভাবে মুভমেন্ট করার ক্ষেত্রে প্রচুর প্রবলেম আছে। অর্থাৎ ভারত যদি চায় যে জঙ্গল ভেদ করে পৌঁছবে, সেক্ষেত্রে প্রাথমিক সমস্যা হবে এই ঘন জঙ্গল। বাংলাদেশের সেনাকর্তারা সেটা একদম বিলক্ষণ জানেন। সেই কারণে তারা নির্দিষ্টভাবে এই শিলিগুড়ি চিকেন নেকের পাশেই নির্দিষ্টভাবে এই যে এয়ারবেস লালমনিরহাট, তাকে নতুন করে সাজাচ্ছে। এবং এর জন্য তারা ফান্ডিং পেয়েছেন, যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আসছে কাতার থেকে। মাহফুজ আলম হিজবুত তাহরির নেতা, এই হিজবুত তাহরির নেতা মাহফুজ আলমের মাধ্যমেই কাতার থেকে হিউজ ইনভেস্টমেন্ট এসছে। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখি, বাইডেন প্রশাসন সেই সময় প্রচুর ইনভেস্ট করেছিল এই এয়ারবেস তৈরি করার জন্য। বাংলাদেশ কি পেতে চাইছে? বাংলাদেশ জানে যে এই লালমনিরহাট, এই এয়ারবেস তারা যদি শুরু করতে পারে, সেক্ষেত্রে আমাদের হাসিমারা যেটা রয়েছে, হাসিমারা থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। আমাদের রাফায়েল সেখানে রয়েছে এবং আমাদের শিলিগুড়িতে S-400, অর্থাৎ ভারতীয় সেনা এতই সুদক্ষ, বুঝতে ভুল করেনি বাংলাদেশিদের চাল, যে কারণে S-400 আমরা ইনস্টল করে দিয়েছি ইতিমধ্যেই এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ তা সত্ত্বেও এই লালমনিরহাট যে ডিফেন্স সিস্টেম এয়ারবেস তারা তৈরি করছে গোপনে, এবং সেখানে 50টি অন্তত যুদ্ধবিমান তারা রাখার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য যে কোনোভাবে হোক চিকেন নেককে অবস্ট্যাকেল করা বা সেটা ভেঙে দেওয়া। সেটা ভেঙে দিলে ভারতবর্ষের যে 7 সিস্টার, উত্তর পূর্বাঞ্চল থেকে পুরো ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। এক্ষেত্রে আইএসআইয়ের ভূমিকা রয়েছে, একই সঙ্গে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস বিভিন্ন বিদেশি রাষ্ট্রের ভূমিকা নিয়ে এই লালমনিরহাট এয়ারবেস তৈরি করছে। সত্যজিৎ, এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো যে সামরিকভাবে ভারতের তুলনায় বাংলাদেশের যে সামরিক শক্তি তা
অনেক আকাশ পাতাল ফারাক, অনেক দুর্বল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে চীনের সঙ্গে সখ্যতাও বাংলাদেশের তেমন একটা নেই। এমতো অবস্থায় বাংলাদেশকে এই ধরনের সামরিক শক্তির পরিকল্পনায় মদত কারা দিচ্ছে? দেখো, নির্দিষ্টভাবে তুমি দেখবে যে শক্তির ভারসাম্যের কথা তুমি বলছো ঠিকই, কিন্তু পিঁপড়ে কামড়ালো জ্বালা করে। ফলে বাংলাদেশ হয়তো পিঁপড়ে এক্ষেত্রে ভারতের কাছে, কিন্তু নির্দিষ্টভাবে জ্বালাতো করার জায়গা তারা রেখেছে। সেই জ্বালায় তারা প্রত্যেকদিন রক্তক্ষরণের চেষ্টা নিশ্চিতভাবেই করার চেষ্টা করবে, যেমনভাবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলামী করে চলেছে। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তড়িঘড়ি সফর পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে, এবং বাংলাদেশ ক্রমশ থ্রেটে পরিণত হয়েছে এটা বুঝেই আমাদের শিলিগুড়িতে যেমন S-400 এয়ার ডিফেন্সকে অ্যাক্টিভ করা হয়েছে, যেটা 1 মিনিটের মধ্যে 100 মিসাইলকে প্রতিহত করার ক্ষমতা রাখে। একই সঙ্গে আসামে S-400 নতুন করে ইনস্টল করা হয়েছে। একই সঙ্গে হাসিমারা এবং অন্যদিকে তেজপুরে রাফায়েল এবং সুখোই দুটো এয়ারবেসকে আমরা সমভাবে রেডি রেখেছি। এবং যে তথ্য আমরা জানাচ্ছি, এই প্রথম স্বাধীনতার পর থেকে কেন হলো মানুষের মধ্যেই প্রশ্ন যে দুটি প্রতিবেশী রাষ্ট্র স্বাধীনতার পর এরকম ঘটনা ঘটেনি, কারণ ভারতবর্ষের পূর্ণ সমর্থন নিয়েই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু স্বাধীনতার পরে মোহাম্মদ ইউনূস মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার, তারা এই প্রথম যেভাবে চিকেন করিডোরের পাশে এই এয়ারবেসকে তৈরি করছে, তাতে ভারতের বড় বিপদ হতে পারে। যে কারণে ভারত কোনো রকম কালক্ষেপ না করে একদম নিজস্ব ঘরানায় তৈরি শর্ট মিডিয়াম রেঞ্জের যে পিনাকা মিসাইল বসিয়ে দিয়েছে নির্দিষ্টভাবে অসমের একেবারে যেমন তুমি জানাচ্ছিলে যে বাংলা অসম উত্তর পূর্ব সীমান্তে বাড়তি যে পদক্ষেপ ভারতের। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন এনএসজি ও র আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন ফোনে। সরাসরি তোমার প্রশ্ন সত্যজিৎ। দীপাঞ্জনবাবু, যে ছবি আমরা দেখছি যে 15ই নভেম্বর আমাদের নিজস্ব টেকনোলজিতে তৈরি যে পিনাকা মিসাইল সিস্টেম, তা আমরা অসম থেকে অপারেট করি পরীক্ষামূলকভাবে। একেবারে হাউজার কমান্ড মিজোরামে পাঠানো রয়েছে এবং প্রায় 35,000 সেনা নতুন করে মোতায়েনের যে তথ্য সামনে আসছে। বাংলাদেশ একটা অ্যাডভেঞ্চার করতে যাচ্ছিল বলে তথ্য আসছে গোয়েন্দা রিপোর্টে। লালমনিরহাট যে এয়ারবেস, যেটা শিলিগুড়ি চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার, সেটা তাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে এবং তারা চিকেন নেককে ডিস্টার্ব করবে এই পরিকল্পনা সামনে রাখছে ইউনূসের এই মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার। ছবিটারই কোন জায়গাটায়? এবং এটা হঠাৎ করে এমন নয় যে চিকেন নেকের আশেপাশে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য বাংলাদেশ কোনো পরিকল্পনা নিচ্ছে। আপনি যদি মনে করেন, আমরা কিছুদিন আগে একটা ভিডিও সমাজ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে দিয়েছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার যে বাংলাদেশ ইউনিট, তার প্রধান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি, তিনি সরাসরি বলেছিলেন এবং সেখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছিলেন যে মোদীর কুশাসন থেকে বেরিয়ে এসে স্বাধীন পূর্ব পাকিস্তান বা খোরাসান বা হোয়াটএভার শরিয়তি পাকিস্তান আমরা তৈরি করব, আপনি সেখানে দায়িত্ব নিন। সেখানে কিন্তু এই ভিডিও অ্যাভেলেবেল, আপনার চাইলে আমি পাঠিয়েও দেবো আপনাদের। এবং সেখানে খুব পরিষ্কার বলেছিল যে আমাদের আপনার সাহায্য দরকার এই চিকেন নেকে কন্ট্রোল করার জন্য। চিকেন নেকের যদি দখল আমরা নিতে পারি, উত্তর পূর্ব ভারতকে আমরা মোদীর কুশাসনের ভারত থেকে মুক্ত করে আমরা পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে নেব। এগুলো পরিষ্কার ওপেনলি ভিডিওতে বলেছিল, চিকেন নেক স্পেসিফিক। তো এটা একটা পরিকল্পনার অবভিয়াসলি এটা একটা অন্তর্ভুক্ত বিষয়। বাংলাদেশকে বাবার বোর্ডের মতো ব্যবহার করছে পাকিস্তান, ISI, বাইডেন সরকার এবং চীন। সেখানে বাংলাদেশ এই যে চিকেন নেকের আশপাশে যে কথাগুলো বলছেন আপনারা, যে বিমানবন্দরটাকে নতুন করে সাজানো হচ্ছে, এটা ভারতবর্ষ মোটেও এটাকে খুব গুরুত্বহীন ভাবে দেখছে না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। পাগলের তোলা, কারণ ওরাও জানে যে এত সহজ হবে না। বাংলাদেশ যদি সেটা করতে চায়, তার সঠিক প্রত্যুত্তর পেয়ে যাবে। তখন ওই পাকিস্তান, বাইডেন প্রশাসন তো এখন প্রাক্তন হয়ে গেছে, বা পাকিস্তান আর চীন এসে বাঁচাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আসতে দিন ওনাকে শপথ নিয়ে সরকারে, তারপর দেখবেন বাংলাদেশের অনেক খেলা পাল্টে গেছে। গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়ে আসতে দিন, 20 ডিসেম্বর শপথের অনুষ্ঠান। একটা বিষয় আসবে যে এক্ষেত্রে আমরা যেটা মুক্তিযুদ্ধের সময় 71-এর যে ছবি দেখেছিলাম, যে মুক্তি বাহিনী গঠিত হয়েছিল, চট্টগ্রামে JSS নেতারা তারা তাদের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা চলছে বলে আপনিও নির্দিষ্ট খবর পেয়েছেন নিশ্চয়ই। এবং একই ছবি চট্টগ্রামের মানুষ চাইছে খোলা চিঠি ভারতের কাছে, যে তারা চাইছেন একটা স্বাধীনতা বা ভারতের সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক। এক্ষেত্রে ভারত যেভাবে সেনাসজ্জা বাড়িয়েছে এবং কোনোভাবে কি যে IBG টিম বা নির্দিষ্টভাবে কোনোভাবে যে সার্জিক্যাল স্ট্রাইক, এরকম সম্ভাবনা কি আছে? ভারত তো নিজে একটা থ্রেটের মুখে পড়েই যাচ্ছে বাংলাদেশের যে নতুন পদক্ষেপের ক্ষেত্রে।
দেখুন মানে যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়ে আপনি টেলিভিশন চ্যানেলে অনেক কথা বলতে পারেন, আমি বলতে পারি, বা আমরা সাধারণ মানুষরা সমাজ মাধ্যম টেলিভিশন চ্যানেলে অনেক কথা বলতে পারি, কিন্তু ভারত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে সরকারিভাবে বিদেশ মন্ত্রক এমন এক্ষুনি কোনো কথা বলবে না যেটার একটা ফার্দার কোনো রিপারকেশন হয়, এবং যেটা করার সেটা নিঃশব্দে হচ্ছে যা হওয়া। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এমন কিন্তু হয়নি যে এখানে ভারতের প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলেন ইন্দিরা গান্ধী যে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে এবং তার পরের দিন মুক্তি বাহিনী তৈরি হয়ে গেল। এটা একটা অনেকদিন থেকে যা প্রসেস চলার, যেখানে যেরকম ভাবে চলা সেটা নিঃশব্দে জমি তৈরি হতে থাকে। যথাযোগ্য সময়ে ভারত যথাযোগ্য ভূমিকা পালন করবে এতে কোনো সন্দেহ নেই। এখনো আমেরিকার যে সিআইএ এবং অন্যান্য যে লিগাসি রয়েছে এবং তাদের ডিপ স্টেটরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে, ভারতে বা বাংলাদেশে, তারা ওই পুরনো লিগাসি অনুযায়ী এখনো কাজ করছে। বেশি দিন করার সময় নেই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যেদিন শপথ নেবে সেদিন দেখবেন পথ পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশ বুঝে যাবে যে তাদের সঙ্গে ওরা পাঞ্জা লড়তে আসছে। আমাদের পাঞ্জা অনেক মজবুত। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, আমাদের সঙ্গে ছিলেন। একটা ছবি খুব পরিষ্কারভাবে উঠে আসছে যে বিপদ বাংলাদেশ নিজেরাই ডেকে এনেছে। এই বিপদ ভারত তৈরি করেনি। তার কারণ প্রথম বিষয় হলো যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিধন, ব্রিটিশ পার্লামেন্টে সে বিষয়ে রিপোর্ট পেশ হয়েছে ইতিমধ্যে, এবং নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি সরব হয়েছিলেন। তারপরও মোহাম্মদ ইউনূস, যিনি মৌলবাদী নিয়ন্ত্রিত সরকার বলে একটা পৃথিবীর বড় অংশ মনে করছে, তার সরকারে কোনো পরিবর্তন ঘটেনি। চট্টগ্রাম থেকে গত রাতেরও যে ছবি আসছে তাতে ব্যাপকভাবে সেখানে অত্যাচার চালানো হয়েছে এবং হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের বিভিন্ন যে গোষ্ঠীর নাম চলে আসছে। এরকম অবস্থায় ভারত যে ছবি সকাল থেকে আমরা দর্শকদের দেখাচ্ছি যে পুরো পূর্বাঞ্চল ক্ষেত্র জুড়ে ভারত তার সবর সজ্জাকে বিপুলভাবে বাড়াচ্ছে। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে সত্যিই অবসরপ্রাপ্ত সেনাকর্তা তাপস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোনে। তোমার প্রশ্ন সরাসরি। যে ছবি আসছে আমাদের ক্ষেত্রে যে ভারত একেবারে তাদের যে হাউজার কামান তা পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে ব্যাপকভাবে মোতায়েন করেছে। স্বাধীনতার পরেই প্রথম ভারত আসাম থেকে পিনাকা মিসাইল সেটা ক্ষেপণাস্ত্রের টেস্ট করেছে, এবং একই সঙ্গে 35,000 সেনা নতুন করে মোতায়েনের পরিকল্পনা। গোটা পূর্বাঞ্চল বাংলাদেশের যে 111টা পয়েন্ট আছে এবং এয়ারবেসগুলোকে ঘিরে 7 রব তৈরি হয়েছে সেনার অন্দরমহলে। এবং যে তথ্য গোয়েন্দা রিপোর্টে আসছে যে বাংলাদেশে ইউনূস সরকার নাকি নির্দিষ্টভাবে এই চিকেন নেক সংলগ্ন যে লালমনিরহাট এয়ারবেসকে নতুন করে সাজাতে চাইছিল বা চাইছে বা চাওয়ার চেষ্টা করছে। এখান থেকে তাদের পরিকল্পনা ছিল ভারতের সম্পর্কে কোনো একটা সিদ্ধান্ত বা অ্যাডভান্স পদক্ষেপ করার। ঠিক কতটা বিপজ্জনক বাংলাদেশ এবং কতটা বিপদে এখন বাংলাদেশ? মানে বাংলাদেশ বিপন্ন না ভারত বিপন্ন? ভারত কোনো অবস্থাতেই বিপন্ন নয়। বাংলাদেশ এখন এটা হতে পারে বাংলাদেশে যে অশান্ত অবস্থা চলছে এবং মোহাম্মদ ইউনূস যে মানে এই সিচুয়েশনটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, হিন্দু নিধন যেভাবে বাংলাদেশে চলছে, এই এয়ারফোর্স বেস মানে বাংলাদেশের এয়ারফোর্স মানে বাংলাদেশ এয়ারফোর্স, আমি জানি না হাউ স্ট্রং দেয়ার এবং কি অবস্থা, কিন্তু তারা যদি কোনো একটা জায়গায় একটা এয়ারফোর্স বেসে কিছু এয়ারক্রাফট কনসেন্ট্রেট করে, আমার মনে হয় সেটা নিয়ে ইমিডিয়েটলি চিন্তা করার কিছু নেই, আনলেস দেয়ার ইজ এ হেল্প ফ্রম আউটসাইড। মানে বাংলাদেশ যদি ডাইরেক্ট বাইরের থেকে কোনো সাহায্য না পায় বা বাংলাদেশ যে এয়ারফোর্স বেস তৈরি করছে সেটা যদি অন্য কোনো দেশে এয়ারফোর্সকে ইউজ করার, ব্যবহার করার মানে সুযোগ না দেয়, তাহলে আমার মনে হয় না চিন্তা করার কিছু আছে, বিকজ ইন্ডিয়ান এয়ারফোর্স দে আর কেপেবল এনাফ টু ট্যাকল বাংলাদেশ ইজিলি। একদম সহমত পোষণ করছি আপনার সঙ্গে। আপনি একদম সঠিক তথ্য দিচ্ছেন ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়। এবং যে বিষয়টা আসছে এখানে যে বাংলাদেশের হাতে কিছু MiG-29 আছে, 8টা মতো আছে, এবং আরও কিছু পুরনো বুড়ো ধরনের এয়ারক্রাফট রয়েছে যেগুলো খুব একটা উল্লেখযোগ্য নয়। এবং এটাকে মাথায় রেখেই কাতার থেকে ইনভেস্টমেন্ট এনে, অর্থাৎ কাতার থেকে গোপনভাবে এই হিজবুত তাহরি নেতা সেই ইনভেস্টমেন্ট নিয়ে এসছে এবং সেই ইনভেস্টমেন্টেই এই লালমনিরহাট এয়ারবেস তৈরির তাদের এই প্রচেষ্টা শুরু হয়েছে। এবং সেই কারণেই ভারতের যে উন্নত যে পদ্ধতি, ভারতের যে উন্নত এয়ারফোর্স রয়েছে তারা সক্রিয় হয়েছে, রাফায়েল সুকোইগুলোকে অপারেটিভ মোডে রাখা রয়েছে। এরকম পরিস্থিতি গোটাটাই এরকম। সেরকম জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কি নিজের, যা আপনি বলছিলেন, নিজের বিপদকে নিয়ে ডেকে আনছে?
না, বাংলাদেশ নিজে যদি এই ভেঞ্চার করতে চায় তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনবে, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তারা বাইরে ডাইরেক্ট, আবার বললাম বাইরে ডাইরেক্ট ইন্টারভেনশন, মানে বাংলাদেশের এয়ারফোর্স বেস তারা যদি অন্য কাউকে ব্যবহার করতে দেয়, তাহলে কিন্তু ইকুয়েশনটা অন্যরকম হবে। কিন্তু অ্যাজ অন ডেট বাংলাদেশের যা এয়ারফোর্সের যা স্ট্রাকচার বা তাদের যা ক্ষমতা, সেটা নিয়ে চিন্তা করার খুব একটা কিছু নেই। কয়েকটি 7টি বা 8টি হাফ স্কোয়াড্রন MiG-29 ডাজ নট ম্যাটার এট অল, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, আমার ইন্ডিয়ান এয়ারফোর্সে যে এয়ারক্রাফট আছে আর পাইলটস আর ভেরি ভেরি গুড, ঠিক আছে। সুতরাং এই নিয়ে চিন্তা করার খুব একটা কিছু নয়। এটা হতে পারে যে ইউনূস যেহেতু হোম ফ্রন্টে টোটালি ফেলিয়ার, হিন্দু নিধন চলছে, তিনি কোনো অবস্থাতেই কন্ট্রোল করতে পারছেন না, ছাত্ররা আবার রাস্তায় নেমে পড়েছে। এখন আবার যদি কোন রকমের দৃষ্টিটাকে একটু ঘুরিয়ে নেওয়া যায় যে এখানে আমি এয়ারফোর্সকে মোতায়েন করলাম, করে একটা টেনশন তৈরি করা, এবং সেটা করে যদি একটু মানে আন্তর্জাতিক যে দৃষ্টি ইউনুসের ওপরে আছে সেটাকে যদি একটু অন্যভাবে মানে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায়, তবে আমার মনে হয় ভারতবর্ষের পক্ষে এক্ষুনি চিন্তা করার কিছু নেই। ইয়েস, ট্রুপ মুভমেন্ট হতেই পারে। যদি ট্রুপ মুভমেন্ট যদি মনে হয় যে বাংলাদেশ বর্ডার, তাদের বর্ডারে মানে বাংলাদেশ রাইফেলস বিডিআর ছাড়া অন্যান্য রেগুলার আর্মি তারা ডিপ্লয় করছে, ভারতবর্ষ আমাদের বর্ডারে বিএসএফ অলরেডি আছে, বিএসএফ কে হয়তো রিইনফোর্স করার জন্য সেনাবাহিনীকে তৈরি থাকতে বলাই যেতে পারে। সেটা কোনো ইস্যু নয়, বা বলা হয়ে থাকলেও, অ্যালার্ট দিয়ে থাকলেও সেটা কোনো ইস্যু নয়। আই ডোন্ট থিঙ্ক, মানে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই, দেখা যাক কি হয়। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আমাদের সঙ্গে ছিলেন। অভিক, একটা বিষয় পরিষ্কার যে লিলিপুট বাংলাদেশ কার্যত, এবং তাদের যেটা ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে এই যে নিধনযজ্ঞ চলছে, এই যে অত্যাচার চলছে, তার থেকে দৃষ্টিগ্রহণের পদক্ষেপ হতে পারে, অথবা ভারতকে ছোড়াগোপ্তা আক্রমণের যে নিখুঁত পরিকল্পনা যারা বাইডেনের সমর্থনে যে চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে ইউনুস, তার একটা প্রতিফলন হতে পারে। একেবারে সত্যি। এখান থেকে একটা বিষয়ে লাগাতার 5ই আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর, আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর ধারাবাহিকভাবে নজর রেখেছিলে তুমি, এবং যে ঘরের ভেতরে যে অচলাবস্থা বাংলাদেশে, হিন্দুদের, সনাতনীদের যেভাবে নিপীড়ন, আর আজ এই সীমান্তে এই ধরনের পদক্ষেপ, অর্থাৎ এটা কি বলাই যায় যে ঘরে বাইরে একযোগে বিপদের মুখে বাংলাদেশ? একদম একদম নিজের বিপদ বাংলাদেশের ইউনুস সরকার নিজেরাই ডেকেছে। বারে বারে ভারতবর্ষের তরফ থেকে যে আপত্তি জানানো হয়েছিল যে আপনারা নিয়ন্ত্রণ করুন, জামাতের মতো কট্টরবাদী সংগঠনকে করেনি। দ্বিতীয়ত ভারতের তরফে বলা হয়েছিল যে কোনো রকম অ্যাডভেঞ্চার আপনারা যাবেন না, কারণ আপনারা সামরিক ক্ষমতায় ভারতের কাছে শূন্যও না, আপনারা মাইনাসে রান করছেন। কারণ ভারতবর্ষের শিলিগুড়ি করিডোরে যে এয়ার ডিফেন্স বসানো আছে S-400, সেটা অ্যাক্টিভ করার মাত্র 2 থেকে 2.5 মিনিটের মধ্যে এন্টার বাংলাদেশের এয়ারফোর্সটাকেই ধ্বংস করা সম্ভব। একেবারে এই মুহূর্তে সত্যই আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। তোমার প্রশ্ন সরাসরি। দেবাশিসবাবু, গুরুত্বপূর্ণ বিষয়, ভারত তার পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে একদম সরাসরি বলছি বাংলাদেশ মুখী করে দিয়েছে ক্ষেপণাস্ত্রগুলোকে এই প্রথম স্বাধীনতার পরে, এবং প্রধানমন্ত্রী নিজে উড়িষ্যা পৌঁছচ্ছেন আজ বিকেলে। তিনি সেখানে সিকিউরিটি মেজারমেন্ট নিয়ে আলোচনা নিশ্চয়ই করবেন বলে বিভিন্ন মহল মনে করছে। বাংলাদেশ একদম চিকেন নেকের কাছাকাছি লালমনিরহাট বৃহত্তম এয়ারবেস সেটা তৈরি করছে, সেখানে 50টি যুদ্ধবিমান রাখার পরিকল্পনা, কাতারের ইনভেস্টমেন্ট নিয়ে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ভারতের এই বড় পদক্ষেপ, অর্থাৎ যুদ্ধ প্রস্তুতির মতো একটা পরিবেশ কি তৈরি হতে পারে? যুদ্ধ পরিস্থিতির মতো পরিস্থিতি সৃষ্টি হবে না, দুদিক দিয়ে ভাবা যেতে পারে। হয়তো বাংলাদেশ তার নিরাপত্তার কথা ভেবে তার সিকিউরিটিকে মজবুত করার চেষ্টা করছে লালমনিরহাট এয়ারবেসে বেশি পরিমাণে এয়ারক্রাফট রাখার মধ্য দিয়ে। অন্যদিকে ভাবা যেতে পারে যে ভারতের দৃষ্টিকোণ থেকে ভারতের নিরাপত্তা যে পরিষদ উপদেষ্টারা ভাবছেন যে বাংলাদেশের যে এই পদক্ষেপ, এতে করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেক্ষেত্রে এই শিলিগুড়ি করিডোর সংলগ্ন এলাকাতে নিরাপত্তা মজবুত করা, অলরেডি বাগডোগরা এয়ারপোর্ট খুব কাছেই রয়েছে, হাসিমারা এয়ারপোর্ট রয়েছে, আমাদের ভয়ের কিছু করার নেই। কারণ এটা ভালো করেই সকলেই জানেন যে ভারতের নিরাপত্তার যে স্তর এবং ভারতের ডিফেন্স সিস্টেমের যে যেইভাবে উন্নতি হয়েছে বাংলাদেশ ধারে কাছেও নেই। সুতরাং যদি বাংলাদেশ করে তার রিটেলিয়েশন যে কি পরিমাণ হবে, বাংলাদেশকে ঘুরাতে ভারতের 8 ঘন্টা লাগবে না।
ঠিক আছে, হাফ এন আওয়ারও লাগবে না। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। একদম দেবাশিস বাবু যেটা বলছেন, হাফ অ্যান আওয়ার লাগবে না বাংলাদেশকে পর্যদস্ত করতে। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তিকে যদি বাংলাদেশের মতো একটা লিলিপুট সামরিক দেশ চমকাতে আসে, তাহলে বিপদে তো পড়তেই হবে। যে কারণে এটা কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা অভিক নয়, যে কারণে এই যে এয়ারবেস তারা গোপনে সাজাচ্ছিল, সেই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই পুরো বাংলাদেশ মুখী করে দেওয়া হয়েছে ভারতীয় একেবারে। ক্ষেপণাস্ত্রগুলো। এরপর কোনো পদক্ষেপ যদি এই লিলিপুট ইউনূস সরকার নেওয়ার চেষ্টাও করেন, সেক্ষেত্রে নিজেদের বিপদ নিজেরাই রাখবেন, বড় বিপদে পড়বেন। সেক্ষেত্রে যদি পাকিস্তানের থেকে বড় কোনো ঘটনা বাংলাদেশে ঘটে, ইন্ডিয়ান ফৌজ ঢুকে পড়ে, সেক্ষেত্রে দায়বদ্ধতা বাংলাদেশেরই থাকবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক মহল এবং কূটনৈতিক বিশেষজ্ঞরা। অভিক, একেবারে অনেক ধন্যবাদ। সতীশ মুখোপাধ্যায় ছিলেন চিফ রিপোর্টার সঙ্গে।